অবশেষে সই হলো ঐতিহাসিক জুলাই সনদ। নতুন বাংলাদেশের সূচনা, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের, বললেন প্রধান উপদেষ্টা। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, জামায়াত, গণ অধিকার সহ 25টি দল। যোগ দেয়নি এনসিপি ও বামধারা 4টি রাজনৈতিক দল। সনদ সইয়ের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা জাতির জন্য লজ্জার। আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকায় অনুষ্ঠানে যায়নি এনসিপি। রাকসুতেও শিবিরের দাপট। ভিপি মোস্তাকুর রহমান জিহাদ, জিএস সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ভরাডুবি ছাত্রদলে। রাজধানী মালিবাগের শপিং মলে জুয়েলারি দোকান থেকে চুরির প্রায় 200 ভরি স্বর্ণ উদ্ধার, নগদ টাকা সহ গ্রেপ্তার 4 জন। জুলাই সনদ সইকে ঐতিহাসিক বলছেন বিভিন্ন দলের রাজনীতিকরা। এনসিপিকে সই করার আহ্বানও জানান কেউ কেউ। আর মত পার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে এগিয়ে নিয়ে যাবে এমন আশা কথা জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। চলমান প্রক্রিয়া। শেষ পর্যন্ত স্বাক্ষর হলো জুলাই সনদ। স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা, মতভিন্নতা এবং জুলাই যোদ্ধাদের বিক্ষোভের কারণে এক মিশ্র পরিবেশ সৃষ্টি হলেও এতে যোগ দেন রাজনৈতিক নেতারা। বৃষ্টিস্নাত বিকেলে একযোগে যোগ দেন বিএনপি, জামায়াত ইসলামী সহ 25টি দলের নেতারা। জুলাই সনদকে ঐতিহাসিক উল্লেখ করে জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে নির্দিষ্ট সুপারিশ দেওয়ার কথাও জানায় কমিশন। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। আমরা দ্রুতই প্রস্তাব দেব এবং যারা স্বাক্ষর করে নাই কিছু কিছু ভুল বুঝাবুঝি আছে, তো আমি আশা করি ভুল বুঝাবুঝিগুলো অবসান হবে, তারা স্বাক্ষর করবে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সনদের মাধ্যমে ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো, আর এর মাধ্যমে জাতির প্রত্যাশা বাস্তবায়ন শুরু হলো মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। যারা সই করেনি তাদেরও সই করার আহ্বান তার। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্যতা রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাআল্লাহ। সনদকে আইনি ভিত্তি দিতে দেরি হলে জুলাইয়ের সাথে গাদ্দারি হবে, রাজনৈতিক সংকট বাড়বে বলে শঙ্কা জামায়াত ইসলামীর। দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে, তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। আগামীতে এনসিপি সনদে সই করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। বলেন, জুলাই জাতীয় সনদের এই দিন ঐতিহাসিক। বাংলাদেশের কোনো চেহারাই ফ্যাসিবাদ নতুন চেহারা যাতে আসতে না পারে, এটাই হচ্ছে জুলাই সনদের মর্মকথা হচ্ছে এটা। যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন। তারা পরবর্তীতে স্বাক্ষর করবে বোধহয়, তাদের যেই কনসার্নটি ছিল সেই বিষয়টি শেষ দিকে এসেও কমিশন গ্রহণ করেছে। সনদ সয়ে যোগ দেয়নি এনসিপি, কমিউনিস্ট পার্টি, বাসদ সহ 4টি বামপন্থী দলও অংশ নেয়নি সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পরবর্তীতে আইনি প্রশ্ন না তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জনগণের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে সই হলো ঐতিহাসিক জুলাই সনদ। সনদটি পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার দিয়ে এতে সই করল 25টি রাজনৈতিক দল। স্বাক্ষরিত সনদে রয়েছে 7টি মূল পয়েন্ট। স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস।
স্বাক্ষর করা সনদে মূলত রয়েছে সনদ পরবর্তীতে সংবিধানে যুক্ত করার অঙ্গীকার। এছাড়াও সনদের 1 নম্বরে রয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। 2 নম্বরে রয়েছে এই সনদ পরবর্তীতে সংবিধানে যুক্ত করার অঙ্গীকার। সনদ নিয়ে কোনো প্রশ্ন পরবর্তীতে আদালতে না তোলার কথা বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ 16 বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের কথা বলা হয়েছে 4 নম্বরে। ফ্যাসিস্ট সরকারের সময় গুম খুনের শিকার এবং জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুচিকিৎসার কথা বলা হয়েছে 5 নম্বরে। জুলাই জাতীয় সনদ 2025-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং যেসব আইন রয়েছে সেসব আইনের প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে 6 নম্বরে। দ্রুততম সময়ে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করার কথা বলা হয়েছে 7 নম্বর পয়েন্টে। জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 71, পাবনা 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা 4 আসন, যেটি সংসদীয় আসন হচ্ছে 71। আর আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা জানি ইতিমধ্যেই নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে। আপনি এলাকার একজন নিবেদিত প্রাণ মানুষ, বিপদের সময় আপনার কর্মীর পাশে থেকেছেন, আপনি নিজেও জেল জুলুম খেটেছেন, শেষ নেই। কেমন ছিলেন এই 17টি বছর, সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। 17টি বছর কেমন ছিলাম আপনারা তো ভালো করে জানেন। বিএনপি ভালো ছিল না, বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। বিএনপির নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যিনি, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রাখা হয়েছে, স্যাঁতসেঁতে ঘরে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটা পর একটা মামলাতে সাজা দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিবের নামে 100-এর উপরে মামলা, আমাদের এক একজনের নামে 100, 200, 300, 400, 450 পর্যন্ত মামলা, যা পৃথিবীর ইতিহাসে নজির নেই। এত মানুষ পৃথিবীতে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কোনো দলের কর্মী আমার জানা নেই। তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের দিনগুলি আমরা পার করেছি, কিন্তু আমরা সেখানে মাথা নত করিনি। আমরা জেলে গিয়েছি, জেল থেকে ওই দিনই আবার টকশোতে গিয়েছি। জেলে গিয়ে জেল থেকে বেরিয়ে আসে যে কর্মী, পরের দিনই আবার মিছিলে গিয়েছে, আবার হয়তো 7 দিন পর জেলে গিয়েছে। আমরা ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা মাথা নত করিনি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আপনার চেষ্টা করেছি। কারণ বাংলাদেশের যে যাই বলেন না কেন, গণতন্ত্র ছাড়া পৃথিবীর কোনো দেশ, এক সমাজতান্ত্রিক দেশের কথা আলাদা, কিন্তু গণতন্ত্র ছাড়া কোনো দেশ উন্নয়নের পথে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারে না। সুষ্ঠু আমরা দেখছি যে নির্বাচনের আর 4 মাস বাকি। ইতিমধ্যেই মাঠে আওয়ামী লীগ নেই, অন্য একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী সিলেকশন করে ফেলেছেন, নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। এখন গ্রিন সিগন্যালে একটা আলোচিত হচ্ছে আপনাদের মধ্যে। গ্রিন সিগন্যালের ব্যাপারে কিছু বলবেন? কোনো পেয়েছেন আপনি এরকম? আপনাকে এটা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমি পাবনা জেলা বিএনপির কিন্তু আহ্বায়ক। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদিন আমাকে ডাকলেন, আমি তার সঙ্গে সামনে উপস্থিত হলাম একা স্কাইপে। আমাকে পাবনার 5টা আসন সম্বন্ধে জিজ্ঞাসা করলেন কার কী অবস্থান। আমি বিস্তারিত তাকে বললাম। বলার পরে উনি 4টি আসনের কথা বললেন যে এদেরকে আপনি নির্বাচন করবে, এদের জন্য আপনি একটু মাঠ তৈরি করে দেন। তো সেই হিসাবে আমার পাবনা 1-এ ব্যাপার উনি বলেন নাই। তো পাবনা আমাকে বললেন যে আপনি তো পাবনা 4 ইলেকশন করবেন, আপনি আপনার মধ্যে গুছাই নেন, সবার সাথে করে ঐক্যবদ্ধভাবে কাজটা এগিয়ে নেন। তারপরে অন্যান্য আসনের এদেরকে জিজ্ঞাসা করলো যে কার কী অবস্থান। আমি পাবনা 5-এর ব্যাপারে বললাম যে ওখানে অন্যদের মধ্যে শিমুল বিশ্বাস সাহেব, তো ঠিক আছে ওনাকে সামনে নেন। পাবনা 2-এ সমস্যা ছিল, সেলিম রেজা হাবিব এবং হাসান জাবের তুহিন, কৃষিবিদ হাসান জাবের তুহিন, কৃষক দলের প্রেসিডেন্ট। তো তখন উনি বললেন যে কী অবস্থা। তো আমি আমার মতো করে আমি যেটা সত্য ঘটনা সেটা আমি বললাম।
বলার পরে তখন উনি আমাকে বললেন যে এই আসনে তো আসলে একটু জটিল, তাহলে দুইজনকে যদি ইলেকশন করাতে হয় তাহলে কাকে কোথায় দিয়ে করালে হবে, মানে সুবিধাটা কিছুটা হবে। কেন যে সেলিম রেজা হাবিবকে পাবনা 2-এর বাইরে দিলে সে সুবিধা করতে পারবে না। হাসান জাবির তুহিন যদি কৃষক দলের সভাপতি, তার প্রত্যেকটা উপজেলা কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, অতএব তাকে অন্য কোথাও দিলে হয়তো সেখান থেকে বের করা সম্ভব। তো পাবনা 1-এর ব্যাপারে নাম বলে তোমার ঠিক আছে, তাহলে পাবনা 3-এর ব্যাপারে দেখেন একটু বলে। তো আমি হাসান জাবির তুহিনকে রীতিমতো বললাম যে এই ঘটনা চেয়ারম্যান সাহেবের এই মতামত। উনি বলেন চেয়ারম্যান সাহেব যে মতামত দিয়েছেন সেখানে আমার তো নিজস্ব মতামত থাকতে পারে না, সেই হিসাবে আমরা আমাদের ফরিদপুর, ভাঙ্গলা এবং চাটমোহরের 3টা পৌরসভা 3টা উপজেলার নেতাদেরকে ডাকলাম। ডেকে আমি এবং আমাদের রাষ্ট্রীয় ডিভিশনের দায়িত্ব সালাম ভাই, তারপর আমাদের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তাদের সামনে আমাদের চেয়ারম্যান সাহেবের মতামতটা জানিয়ে দেওয়া হলো। আমি তো আগে জানিয়ে দিয়েছিলাম মানসিকভাবে তাদেরকে প্রস্তুত থাকার জন্য, পরে আমরা অফিসিয়ালি বলে দিলাম এবং সেই মর্মেই আমরা ভাঙ্গুলাতে আসলাম। তুহিনের নির্বাচনী প্রচারণা সভায় সালাম ভাই সহ আমরা সবাই গিয়েছি সেখানে। এবং আমাদের আপনার 5-এর যিনি প্রার্থী শিমুল বিশ্বাস, উনিও তুহিনের প্রচারণে একদিন গিয়েছেন, আর আমি তো গেছি। তো এটাতে আমি জেলার যেহেতু আহ্বায়ক, আমার চেয়ে আত্মবিশ্বস্ত বা জেলাতে আমার চেয়ে উপরে কোনো পদে কেউ নেই, আমাকে উনি সরাসরি বলেছেন বলেই কিন্তু আমি বলতে পেরেছি। আপনার জন্য শুভকামনা থাকলেও সেই সাথে এখন হয়তো দ্বিমুখী একটা চ্যালেঞ্জ মাঠে আছে। তো এই চ্যালেঞ্জ, নির্বাচনী চ্যালেঞ্জ আপনি কতটা উত্তীর্ণ হতে পারবেন? সহজ না কঠিন, কি মনে হচ্ছে? না, নির্বাচনের চ্যালেঞ্জ তো ছিল না। মানে আমরা যদি 2024 সালের নির্বাচনের কথা ধরি, যে সেই সময় যে নির্বাচন দেশে একটা হতো, তাহলে বিএনপি যে জোট ছিল, বিএনপি জোট 250 আসন তারা পেত। আওয়ামী লীগ ক্ষমতায় না থেকে যদি নির্বাচন তত্ত্বাবধানে দিত, তা আওয়ামী লীগ তো সেই ভয়েই কিন্তু নির্বাচন তত্ত্বাবধানে না দিয়ে, এমনকি তারা বিএনপি যেন অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমাদের 28 তারিখে অফিস তালা মেরে দিল, ক্রাইম সিন ওখানে টানিয়ে দিল, আমরা নির্বাচন যেন যেতে না পারি। তখন আমাদের পরিস্থিতি ওই রকমই ছিল। যাই হোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো নির্বাচন করার জন্য। CSRM DBC ইলেকশন এক্সপ্রেসে আপনারা শুনছিলেন এখানকার যে প্রার্থী, উনি গ্রিন সিগন্যাল পেয়েছেন, উনি মাঠে কাজ করবেন এবং মানুষের মন জয় করার চেষ্টা করবেন, আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। আর CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আগামীকালকে আমরা পাবনা 5 এবং নাটোর 1, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। রাজধানী মালিবাগে ফরচুন শপিং মলের স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় 200 ভরি স্বর্ণ, নগদ টাকাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর, বরিশালে পালিয়ে বেড়ায়। ঘটনার আগের দিন তারা রেকি করে চুরির কাজে ব্যবহৃত বোরকা, শাবল মার্কেটে রেখে আসে। পরের রাতে মার্কেটের 3য় তলার বাথরুমের গ্রিল কেটে সুমন ও শাহিন ভেতরে ঢোকে। এরপর সম্পদ জুয়েলার্সের গেট ও তালা কেটে স্বর্ণ চুরি করে নিয়ে যায় তারা। অভিযান শুরুর পর প্রথমে চট্টগ্রাম থেকে শাহিনকে গ্রেপ্তার করে ডিবি। তার দেওয়া তথ্যে ফরিদপুরে অভিযান চালিয়ে শাহিনের বাসা থেকে প্রথমে প্রায় 1 কেজির মতো স্বর্ণ উদ্ধার করা হয়। এরপর বরিশালে অভিযান চালানো হয় আরেক সহযোগী সুমনের বাড়িতে। সেখানে বাকি 90 ভরি স্বর্ণ মেলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় উত্তম ও কানাই ও নুরুদ্দিনকে। শাহিন ও সুমন 2021 সালে কর্ণফুলী মার্কেটে স্বর্ণের দোকানে বোরকা পরে চুরির ঘটনায় জড়িত ছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ। অন্যান্য কিছু ডাটা কালেক্ট করে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি এবং আমরা তাদের কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখি, মোটামুটি নিশ্চিত হই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত। জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটি লজ্জার, একই সঙ্গে সরকারের ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে মিরপুরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছে। আগেও দুর্নীতি হয়েছে, এখনো বিপুল দুর্নীতি হচ্ছে। দেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকেই এত জুলুমের শিকার হতে হয়নি। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর জামায়াত কারো বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রোশ দেখায়নি। জামায়াত সরকার গঠন করতে পারলে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান দলটির আমির। এবং ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। এরা অসংখ্য সহযোদ্ধা, তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে
সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি জাতির জন্য একটি লজ্জাস্কর। জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে আগে দুপুরে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, আহত হন কয়েকজন। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে ব্রিফ করছেন তারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের যেসব জুলাই আহতকে এখনো বাইরে অবস্থান করেছে তাদেরকে ভিতরে নিয়ে আপনি তাদের সামনে জুলাই সনদের 5 নং যে প্রতিজ্ঞা আপনারা করেছেন সেটা অ্যানাউন্স করেন। আরেকটা করেছি, আপনারা যেহেতু এটাকে মেনে নিয়েছেন এবং উনি বলেছেন সকল রাজনৈতিক দল অন্যান্য পক্ষ যারা আছে তারা সবাই আমাদের এই যে দাবিগুলো ছিল তার সাথে একমত। তখন আমরা তাকে বলেছি যেহেতু সকলেই একমত, কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি, কেউ বিরোধিতা করেনি, তাহলে আমাদের এই ধারাটি এখনই বাস্তবায়ন করা হোক, যে কোনো পলিসিতে, যে কোনো প্রক্রিয়ায়। এই দুটো আর্গুমেন্ট করে আমরা নেমে চলে এসেছি। নেমে আসার 1 মিনিট পর তিনি সনদের 5 নং যে প্রতিজ্ঞা আছে সেটি পাঠ করেছেন সকলের সামনে। তিনি পাঠ করে সম্ভবত 30 সেকেন্ডের মধ্যেই তিনি ভিতরে চলে গেছেন। আমরা বলেছি আমাদের সাথে একটু আলোচনা করেন। উনি যখন এটা পাঠ করেছেন তখন বলেননি এটা বাস্তবায়িত হবে, উনি বলেছেন অন্যান্য ধারাগুলোর মতো পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য পুলিশ প্রশাসনের কাছে বলেছি আমাদেরকে 3 মিনিট সময় দেন। ওনারা আমাদেরকে 3 মিনিট সময় দেননি। ওনারা আক্রমণ শুরু করেছিলেন পশ্চিম পাশ থেকে। আমি তখন পশ্চিম পাশে দাঁড়ানো ঐক্যমত কমিশনের অথবা অন্য কোন একজন কর্মকর্তা ওইখানে ছিলেন আমার সাথে, পশ্চিম পাশে যে পাশে পুলিশের অবস্থান ছিল। তিনিও অনুরোধ করেছেন যে ওদেরকে একটু সময় দাও। পুলিশ আমাদেরকে কোনো সময় না দিয়ে পুলিশ হঠাৎ করে আক্রমণ শুরু করলো। আমরা পিছন ফিরে তাকাতেই সুযোগ পাইনি। আমাদেরকে এলো পাতাই লাঠি পেটা, আমাদের মধ্যে যারা প্লোগে পড়ে গেছে তাদেরকে ওদের বোট দিয়ে পাড়ানো। ওরা এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা একটা পোকামাকড়। এই রাষ্ট্রের জন্য আমরা মনে হয় যেন একটা বিশেষ জন্তুতে পরিণত হয়েছি। এদেরকে দমন করাই যেন তাদের কাজ। তারা তাদের আজকের এই নির্যাতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছে তারা এখনো বেশিবাদকে লালন করে। পরবর্তীতে আইনি প্রশ্ন না তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সই হলো ঐতিহাসিক জুলাই সনদ। সনদটি পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার দিয়ে এতে স্বাক্ষর করল বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত সনদে রয়েছে 7টি মূল পয়েন্ট। স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্বাক্ষর করা সনদে মূলত রয়েছে সনদ পরবর্তীতে সংবিধানে যুক্ত করার অঙ্গীকার। এছাড়াও সনদের 1 নম্বরে রয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। 2 নম্বরে রয়েছে এই সনদ পরবর্তীতে সংবিধানে যুক্ত করার অঙ্গীকার। সনদ নিয়ে কোনো প্রশ্ন পরবর্তীতে আদালতে না তোলার কথা বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ 16 বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের কথা বলা হয়েছে 4 নম্বরে। ফ্যাসিস্ট সরকারের সময় গুম খুনের শিকার এবং জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুচিকিৎসার কথা বলা হয়েছে 5 নম্বরে। জুলাই জাতীয় সনদ 2025-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং যেসব আইন রয়েছে সেসব আইনের প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে 6 নম্বরে। দ্রুততম সময়ে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করার কথা বলা হয়েছে 7 নম্বর পয়েন্টে। জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
আগামীকাল দুপুর 12টায় ছাত্র শিক্ষক অভিভাবক সহ রাজপথে কালো পতাকা মিছিল ও রবিবার দুপুর 12টায় লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরে শহীদ মিনার অনশন থেকে এই কর্মসূচি দেয় এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট। ওই 5 দিন আগের যে অফার দিয়েছিলেন ওই অফারটাকে আবার উনি ওটাকে রেকর্ডের মতো উনি বাজাইলেন। রবিবারে আমরা 12টার দিকে বড় রকমের আপনার একটা গ্যাদারিং করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে সকলকে নিয়ে আমরা হয়তো বড় রকমের একটা মুভ করতে পারি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 71, পাবনা 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা 4 আসনে। এটি সংসদীয় আসন 71। আমার সাথে যুক্ত আছেন পাবনা 4 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনি দীর্ঘ বছর, অনেক বছর ধরে শিক্ষকতায় পেশায় জড়িত আছেন, আপনি বই পড়িয়েছেন শিক্ষার্থীদের, এখন রাজনীতিতে পদচারণায় নেমেছেন, এখন মানুষের মন পড়তে হবে। বই পড়া আর মন পড়ার মধ্যে আপনি কতটা কঠিন মনে করছেন এই সময়টা? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে এবং দর্শক বৃন্দকে। হ্যাঁ, শিক্ষকতা জীবনে তো আমি ছাত্রদের পড়িয়েছি, অবশ্যই আমার সে অভিজ্ঞতা আছে এবং সেই আলোকেই আমাদের জনগণ যা আছে, দেশবাসী যা আছে, তাদেরকেও আমি লেসন দিচ্ছি এবং আল্লাহর মেহেরবানিতে সকলকে আমি বোঝাতে সক্ষম হচ্ছে যে মানুষের মুক্তি এবং কল্যাণ একমাত্র ইসলামের মধ্যেই আছে। ধন্যবাদ। আপনি মানুষের বোঝাচ্ছেন, লেসন দিচ্ছেন, কিন্তু আমি বলছি যে মানুষের মন জয় করতে হলে মন পড়তে হবে। মানে তারা কি চাচ্ছে, তাদের কি করলে আপনাদের ভালোবাসা পাবে, কিভাবে মন জয় করবেন মানুষের? জি, মানুষ চায়, মূলত তারা শান্তিপ্রিয় জনগণ আমাদের দেশের। তারা শান্তি চায়, স্বস্তি চায়, নিরাপত্তা চায়, নির্বিঘ্নে তারা বসবাস করতে চায়। এই ব্যাপারে আমি আশ্বস্ত করছি, আমি এবং আমার দল যদি বিজয়ী হয়, তারা যদি দেশবাসী যদি দেশ পরিচালনার ক্ষেত্রে যদি আমাদের উপরে দায়িত্ব দেয়, আমরা স্বস্তির সাথে ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক, সামাজিক এবং মানবিক একটি দেশ আমরা উপহার দেব জনগণকে। এবং তারা এই ব্যাপারে সকলেই আশ্বস্ত হচ্ছে এবং আমাদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে। মানে শিক্ষাঙ্গন, মানে শিক্ষার মাঠ আর রাজনীতির মাঠ নিশ্চয় অনেক ব্যবধান, অনেক কঠিন। কিভাবে সেটা আপনি চলবেন সেখানে? হ্যাঁ, শিক্ষার মাঠেও আমি আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো ভূমিকা রেখেছি এবং রাজনৈতিক অঙ্গনে এবং দেশ গড়ার অঙ্গনেও আমরা জনগণকে সাথে নিয়েই দেশ গড়তে চাই। এখানে চাঁদাবাজি থাকবে না, এখানে দুর্নীতি থাকবে না, এখানে সমাজে কলুষিত যে কাজগুলি রয়েছে তা আমরা দূর করব এবং ইসলাম সত্যিকার এটাই চায় যে মানুষের মুক্তি এবং কল্যাণ ইসলামের মধ্যেই আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মানুষের মুক্তি এবং কল্যাণের জন্যই আল্লাহ তাআলা ইসলাম পাঠিয়েছেন নিয়ামত স্বরূপ। অতএব এই নিয়ামত দিয়েই মানুষ স্বস্তিতে এবং শান্তিতে থাকবে, উপকৃত হবে এবং শান্তিপূর্ণ। এখানে আবাল বৃদ্ধ বনিতা, দল মত নির্বিশেষে, নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই সম্মিলিতভাবে শান্তিতে এবং স্বস্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি আদর্শ এবং অন্য যে রাজনৈতিক দলগুলো মাঠে আছে, নির্বাচনী মাঠে আছে, তাদের রাজনৈতিক আদর্শের মধ্যে ব্যবধান কতটুকু? আপনার দলকে আপনি কি মনে করছেন? হ্যাঁ, আদর্শের কথা সকল দলই ভালোই বলেন, কিন্তু তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার, তাদের কর্মকাণ্ডগুলি তো দেশবাসী দেখছে এবং জামায়াতে ইসলামীকেও পরখ করছে, মানুষ দেখছে। বিশেষ করে জুলাই গণ আন্দোলনের ক্ষেত্রে এবং পরবর্তীতে দেশে যে একটা স্বস্তি ছিল, শান্তি ছিল, সেই ক্ষেত্রে আমরা দেখছি দেশবাসী পরখ করছে এবং দেশবাসী দেখতে সক্ষম হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের আদর্শ উদ্দেশ্যের কথা সাবলীল, সুন্দর এবং ভালো কথা বললেও সত্যিকার তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড, তাদের সব কিছুতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। আপনি আপনার এলাকার যারা ভোটার বা সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে সবশেষ 30 সেকেন্ড একটু শুনতে চাই। আমি যদি এখানে এমপি হই তাহলে আমার রেল লাইন, মানে রেল গেট, বিশেষ করে সেখানে ফ্লাইওভার এবং রাস্তাঘাট, পুল, ব্রিজ, হাসপাতাল, বিশেষ করে নারীদের মুক্তির জন্য এবং যুবকদের জন্য আমি
এখানকে কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমি এই স্লোগানই দিচ্ছি, তারুণ্যের পয়লা ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এখানকার জামায়াতের যে সম্ভাব্য প্রার্থী উনি নির্বাচন করবেন, তার ভোটারদের নিয়ে উনি কিভাবে কাজ করবেন, তার এখানকার সাধারণ মানুষের কীভাবে কাজ সেটা আমরা শুনছিলাম। আমরা পরবর্তীতে রাত 9টায় এই আসনেরই পাবনা 4-এর অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো। ততক্ষণ আমাদের জুলাই সনদ সইয়ের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি স্টুডিওতে। আপনার কাছে জানতে চাইব, এই যে মত পার্থক্য ও নানা অনিশ্চয়তা সত্ত্বেও অবশেষে জুলাই জাতীয় সনদ সই হলো, তবে এতে সই করেনি এনসিপি ও 4টি বামপন্থী দল। আগামীতে দেশ ও জাতির জন্য জুলাই সনদ কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন, আর সেই সাথে জানাবেন যে এনসিপি ও 4টি বামপন্থী দল যে সই করলো না, এতে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? প্রথম প্রশ্ন উত্তরে বলছি যে বাংলাদেশে আমরা কিন্তু গত 5 আগস্টকে কেন্দ্র করে, বিশেষ করে আমরা জুলাই এবং আগস্ট মাসে পুরো সময়টা দেখেছি বিপ্লবী গণঅভ্যুত্থান। যে বিপ্লবী গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল কর্তৃত্ববাদের পতন ঘটানো এবং ফেসিবাদের পতন ঘটানো। এই কর্তৃত্ববাদ ফেসিবাদের পতন ঘটিয়েও তরুণ শিক্ষার্থীরা এবং জনতা থেমে থাকেনি। তারা চেয়েছিল যে আর কখনো যেন কর্তৃত্ববাদ এবং ফেসিবাদ ছেড়ে না আসে নতুন রূপে, সেটা যেন বাংলাদেশে করতে হয় এবং সেটা যেন আর কখনো যেন বাংলাদেশের মানুষকে কর্তৃত্ববাদ এবং ফেসিবাদের অভিজ্ঞতা নিতে না হয়, সেই ব্যাপারটাকে সেই বিষয়টাকে স্থায়ী করা এবং এই স্থায়ীকরণের জন্যই কিন্তু জুলাই সনদের স্বাক্ষর করা বা জুলাই সনদ তৈরি করা। আজকে জুলাই সনদের মাধ্যমে একটা আমরা জাতীয় ঐক্যমত্যে পৌঁছেছি। সামান্য কিছু ভিন্নতা আছে, কিন্তু আমরা দেখেছি যে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। বাংলাদেশের মানুষের জীবনে এটা একটা মাইল ফলক এবং এটা সন্ধিক্ষণ, এবং আশা করছি এই জুলাই সনদ বাংলাদেশের মানুষকে কর্তৃত্ববাদ এবং ফেসিবাদ থেকে রক্ষা করবে এবং ভবিষ্যতে একটা জবাবদিহিমূলক সরকার তৈরি করার জন্য কাজ করবে। আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা, আজকেও বলেছেন, বারবার উনি বলছেন এই ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের উত্তরণ ঘটাবো, সেই উত্তরণের পরে যেন যে যারা সরকার গঠন করবে তারা যেন ফেসিবাদ বা কর্তৃত্ববাদে রূপান্তরিত না হয়, সেই ক্ষেত্রেই জুলাই সনদের মাধ্যমে আমরা সুরক্ষা লাভ করবো বলে আশা করছি। ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।